কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। সন্দেশখালীকে কেন্দ্র করে রাজনৈতিক এবং প্রশাসনিক তৎপরতা আজও অব্যাহত এবং যথারীতি শিরোনামে সন্দেশখালী। আজকে আমরা সকাল থেকেই দেখলাম সন্দেশখালীতে একদিকে যেমন গত দিন ডিজি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ছিলেন, তিনি আজ সকালে সেখান থেকে কলকাতায় ফিরে আসেন। তার আগে অবশ্য আমরা দেখেছি সন্দেশখালীতে একের পর এক প্রশাসনিক পদক্ষেপ। শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের, যে তার অনুগামী কিছু মানুষ শাহজাহান ফ্যান ক্লাবের নামে একটি বিরাট জমি তারা করায়ত্ত করেছিলেন, আজকে শেখ শাহজাহানের নাম মুছে দেওয়া হয়েছে এবং সেই জমিতে যাদের যাদের জমি ছিল তাদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে জমি পেয়েছেন বিজেপির পরিবার, তিনিও সেই জমি পেয়েছেন এবং যে মাঠ করায়ত্ত করেছিল সেই মাঠ কিন্তু আজ স্থানীয় বাসিন্দাদের হাতেই তুলে দেওয়া হয়েছে এবং সেখানে উপস্থিতি ছিল প্রশাসনের। পাশাপাশি আজকে সন্দেশখালী আরও একবার উত্তপ্ত হয়ে ওঠে। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ কিছু তাদেরকে তাড়া করেছিলেন স্থানীয় গ্রামবাসীরা এবং সেখানে একটি আলা ঘরে আগুনও লাগিয়ে দেওয়া হয়। আর একেবারে দিনের শেষে আমরা উত্তপ্ত হতে দেখলাম সন্দেশখালীকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের একটি ধর্ণা কর্মসূচিকে কেন্দ্র করে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এবং যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তাদের ধর্ণা কর্মসূচি চলবে থানার সামনে। এই দাবি নিয়েই তারা বসে পড়েছিলেন। এর আগে যখন ধামাখালিতে ছিলেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, তখন পুলিশ তাকে অনুমোদন দিলেও, কর্মসূচি চালানোর অনুমোদন দিলেও সেক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল কোন জায়গায় তিনি যেতে পারবেন, কতজন তার সঙ্গে যেতে পারবেন। কিন্তু সেই অনুমোদনের তোয়াক্কা না করেই তিনি বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে থানার সামনে বসে পড়েন। তারপরে অবশ্য কিছুক্ষণ পরে পুলিশ প্রাথমিকভাবে মুখে বলে, তারপরে অবশ্য তাদেরকে গাড়িতে তুলে দেওয়া হয় এবং সেখান থেকে সুকান্ত মজুমদারকে সরিয়ে দেওয়া হয়। এই ছিল রাজনৈতিক টানাপোড়েন। অন্যদিকে যদি দেখি প্রশাসনিক পদক্ষেপের কথা, সেক্ষেত্রে প্রশাসনিকভাবে আজকে তফসিলি উপজাতি কমিশনের পক্ষ থেকেও একটি প্রতিনিধি দল যায় সন্দেশখালীতে। সেখানে গিয়ে তারা পরিদর্শন করেন এলাকা। তারপরে তারা বলেছেন যে রাজ্যের রিপোর্ট চাওয়া হয়েছে এবং তারা রাষ্ট্রপতিকে তাদের রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্টে তারা যদি মনে করেন, কমিশন যদি মনে করে যে এখানে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন, তাহলে তারা সেই সুপারিশ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। অন্যদিকে যে বিতর্ক তৈরি হয়েছিল খালিস্তানি শব্দ নিয়ে, রাজ্য পুলিশের আইপিএসকে খালিস্তানি বলে অভিহিত করেছিলেন বিজেপির পক্ষ থেকে এবং তার প্রেক্ষিতে শিখ সম্প্রদায় যথেষ্ট অসন্তুষ্ট হয়। তারা একদিকে যেমন রাজ্য বিজেপির কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করছেন, তারপরে আজকে তারা তাদের পক্ষ থেকে রাজভবনে গিয়ে রাজ্যপালকেও তাদের অসন্তোষের কথা জানান। রাজ্যপাল তাদের আশ্বাস দিয়েছেন এই বিষয়ে পদক্ষেপ করবেন বলে। এমনকি রাজ্যপালের পক্ষ থেকে একটি যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিও তারা সংবাদ মাধ্যমকে দেখান। এবং এই পরিস্থিতিতে আমরা যেটা জানতে পারছি, আরও দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। এক, ভারতীয় জনতা পার্টির সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসের প্রথম সপ্তাহেই আসতে চলেছেন এবং সেক্ষেত্রে 6ই মার্চ এখনও পর্যন্ত নির্দিষ্ট দিন, সেদিন তিনি বারাসাতের কাছারি ময়দানে একটি সভা করবেন, যে সভায় ভারতীয় জনতা পার্টি এই সন্দেশখালী নির্যাতিতাদের নিয়ে যেতে পারে বলে এখনও পর্যন্ত খবর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও পাল্টা রাজনৈতিক মোকাবিলা করতে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ এই সন্দেশখালীকে কেন্দ্র করে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সন্দেশখালীতে একটি জনসভা করবেন এবং এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন উঠছে। সেই সমস্ত প্রশ্ন নিয়েই আমাদের আজকের বাংলা বলছের আলোচনা, যে আলোচনা ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস এবং আমাদের সঙ্গে রয়েছেন তীর্থঙ্কর মুখোপাধ্যায়, সিপিএমের মুখপাত্র। আপনাদের দুজনকেই আমি কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়। প্রদীপ্ত, আপনাকেও কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। মাফ করবেন, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সায়ন খান। সায়ন, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে আজকে এই যে সুকান্ত মজুমদার ওই এলাকায় গিয়েছিলেন, ওই এলাকায় তিনি ধর্ণা কর্মসূচি করেন, তারপর সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। কি বলেছেন সুকান্ত মজুমদার আমরা প্রথমে শোনাবো। আপনার পায়ে জুতো নেই, জুতো থানাকে গিফট দিয়ে এসছি। থাকুক ওদের কাছে, তো এখন জুতো পাহারা দেবে। কি বলছে কি? দেখুন, পুলিশ গ্রেপ্তার করেছিল, পেয়ার বন্ডে ছাড়া হয়েছে। আমাদের ধামাখালিতে এনে এপারে নিয়ে আসা হয়েছে। আমি অপেক্ষা করছি আমার কর্মীরা এলে তারপরে যাবো। আমার কর্মীদেরকে ছেড়ে আমি তো যাবো না।
আপনাদের আজকে আন্দোলনটা কিছু ছিল, বিক্ষোভটা? আমাদের বিক্ষোভ একটাই দাবি ছিল যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। এই দাবি নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। পুলিশ বিরা প্ররোচনায় যে ধরনের আচরণ করেছে, এই ধরনের আচরণ গণতন্ত্রে কাম্য নয়। এবং যদি ভেবে থাকে যে এই জেলার এসপি ডিজি কপিল সিব্বলের আঁচলের তলায় কোর্টের পেছনে লুকিয়ে থাকবে, হবে না। আমরাও সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমাদের লয়ার যাচ্ছে, প্রয়োজনে রাম জেঠমালানির মতো জেঠমালানির মজির মতো লয়ার দাঁড়াবে, বাধ্য করব প্রিভিলেজ কমিটিতে নিয়ে যেতে। আগেরটাতে এটাতে কমপ্লেন করবো না, কিন্তু আগেরটাতে প্রিভিলেজ কমিটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। 144 ধারা বলছে, 144 ধারা নাকি ভাইলেট করা, এটা কি বলি? সিপিএম এর লোক ঢুকছে, এমএলএ আজকে 50 জন লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন 144 ধারা চোখে পড়ে না? তখন কি চোখে নেওয়া হয় নাকি পুলিশের? শুধু বিজেপির জন্য এটা পার্সিয়াল 144 ধারা হয় নাকি? ভারতবর্ষের সংবিধানে সেই প্রাবধান আছে? এরকম সংবিধানের মধ্যে লেখা আছে কোথাও যে অনলি অপোজিশন 144 উইল বি ইম্পোজ অনলি অ্যাপ্লিকেবল অনলি অন দ্য অপোজিশন? আমি একদম প্রথমে আসব প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাসের কাছে। আজকে সুকান্ত মজুমদার তিনি যখন সন্দেশখালিতে তার ধর্ণা কর্মসূচি চালাতে চান, তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল তিনি কোন কোন এলাকায় যেতে পারেন, যেহেতু ওই এলাকা এখনও 144 ধারা আছে কয়েকটি জায়গায় এবং থানার সামনে তো রয়েছে, তাকে একা যেতে বলা হয়েছিল। কিন্তু তার সঙ্গে অনেকেই গিয়েছিলেন, আপনারাও দেখতে পাচ্ছেন। এই কর্মসূচি মানে করার পেছনে উদ্দেশ্যটা কিভাবে দেখছে কংগ্রেস? দেখুন, বিজেপি তো তার রাজনৈতিক ফায়দার জন্য অবশ্যই যাচ্ছে, কিন্তু যে কোনো বিরোধী দলই সমস্ত আজকে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সমস্ত বিরোধী দলই মোটামুটি গেছে। এখনো পর্যন্ত সমস্ত বিরোধী দলই বাধাপ্রাপ্ত হয়েছে। কি আছে সন্দেশখালির ভিতরে, কি এমন লোকানো আছে এই রাজ্য সরকারের তরফ থেকে জানি না, যার জন্য তারা কাউকে ঢুকতে দিচ্ছে না। সুকান্ত মজুমদার পরে গেল, তার আগে মনে হয় শুভেন্দু অধিকারী গেছে। শুভেন্দু অধিকারী কোর্টের থেকে পারমিশন নিয়ে এসে গেছে এবং তার সঙ্গে সঙ্গে বৃন্দাকারা তো সেদিনকে ঢুকেছিলেন। এবং আমাদের অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, আমাদের দলনেতা এবং আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি, তাকেও ঢুকতে দেওয়া হয়নি। আমাদের কংগ্রেসের কর্মীরাও সবাই ফিরে এসছে। আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে 144 ধারা, এই 144 ধারা কিসের জন্য, কেন 144 ধারা? 144 ধারা জারি করা হয় যদি সেখানে কোনো বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় কিংবা যেখানে আইন হাতের বাইরে চলে যাচ্ছে, সেই জায়গায় 144 ধারা জারি করা হয়। এখানে 144 ধারা জারি করা হয়েছে কেন? আইন তো এতদিন হাতের বাইরে ছিল। যখন শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো দাপুটের লোকেরা ওখানে দাপিয়ে বেরিয়েছে এবং মানুষের উপর অত্যাচার করে বেরিয়েছে, নারী নির্যাতন, মানুষের জমি দখল করা, মানুষের ভেরি দখল করা, জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেরি করা, আজকে এই সমস্ত অন্যায়গুলো যখন হয়েছে তখন 144 ধারা জারি করা উচিত ছিল। আজকে যখন মানুষ সাহস করে বেরিয়ে তার প্রতিবাদ জানাচ্ছে, তখন সেখানে 144 ধারা কিসের জন্য, কেন? আমার তো মনে হয় ওখানে আউট অফ ল অফ অর্ডার একদম ঠিকই আছে, আউট অফ ল কিচ্ছু কোনো ঘটনা ঘটেনি। আমি আসবো তীর্থঙ্কর মুখোপাধ্যায়, সিপিএম এর মুখপাত্রের কাছে। আজকে এই সুকান্ত মজুমদারের এই কর্মসূচিকে সাপোর্ট করেন? দেখুন, প্রশ্ন করা হচ্ছে সাপোর্ট করা না সাপোর্ট করার ব্যাপার না, ব্যাপার হচ্ছে সুকান্ত মজুমদার একটা রাজনৈতিক দলের প্রতিনিধি। তিনি প্রথমেই যে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি, যে উনি যেন এটাকে বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। ভারতীয় জনতা পার্টিও যাবে, সিপিআইএম যাবে, কংগ্রেস যাবে, তৃণমূলও যাবে, সবাই যাবে, যেতে পারে। 144 ধারা জারি হয়েছে, সেই 144 ধারার মধ্যে কেন জারি হয়েছে সেই সম্পর্কে কংগ্রেসের প্রতিনিধি বলেছেন। আমার বক্তব্য প্রায় একই, সুতরাং তার মধ্যে বলবো না। প্রধান এবং প্রথমত হচ্ছে যে সুকান্ত মজুমদার ইচ্ছাকৃতভাবে যে কথাগুলো বললেন তার মধ্যে সত্যের অপলাপ একটা জায়গায় করলেন। সিপিআইএম অবাধে ঘুরছে। সিপিআইএম কোথায় অবাধে ঘুরেছে? মীনাক্ষী, কনিনিকা সহ ছাত্র যুব মহিলা প্রতিনিধি দল ফেরত পাঠানো হয়েছে। সিপিআইএম এর প্রতিনিধি দলকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি। বৃন্দাকারাতরা 2 ঘন্টা ধরে ওখানে পুলিশ সুপারের সাথে প্রায় তর্কাতর্কি করে সেখানে তারপরে তারা প্রবেশ করতে পেরেছিলেন। তাও হচ্ছে একটা গোটা ন্যাশনাল মিডিয়া হওয়ার ফলে এই ঘটনাটা ঘটতে সুবিধা হয়েছিল, যার জন্য ওনারা পরবর্তীকালে করেছেন। কথাটা হচ্ছে যে কে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন, কি কারণ? সায়ন খান, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, প্রশ্ন আপনার কাছে। দেখুন, এখানে মেইন কথা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডারের একটা ক্রাইসিস থাকতেই পারে। যেরকম মমতা ব্যানার্জি যেরকম বলছে যে ওখানে বহিরাগত একটা প্রেজেন্স আছে, তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে মুখে কাপড় বেঁধে সবাই কথা বলতে চলে আসছে। তার আগে কেউ মুখে কাপড় বেঁধে যাচ্ছে। আজকে সিপিএম এত বড় কথা বলছে, আমি এটা মনে করি যে চাই যে সিপিএম এর যে প্রতিনিধি মানে যে স্পোক্স পার্সন আছে তাকে আমি এটা বলতে চাই যে 2011-র পর
কিন্তু ওখানে কিন্তু সিপিআইএমেরই এমএলএ ছিল। তাহলে ওদের তো এতদিন ধরে যদি এই ঘটনা ঘটছে, তাহলে ওখানকার কোনো রুট লেভেলে কোনো সিপিআইএম বা বিজেপির লোক কি জানতে পারেনি? মানে নিরাপদ সর্দার, বিকাশ সিং, ওরা যারা ওখানে বসে আছে তারা এই ব্যাপারে কিছু জানতে পারেনি। হঠাৎ করে ইলেকশনের আগে এই ইস্যুসটাকে বেরিয়ে আনছে। আর আজকে আমি দেখছি যে সুকান্ত মজুমদার ওখানে দৌড়াচ্ছে, বিজেপির বড় বড় নেতা নেত্রীরা যাচ্ছে, এত কিছু মহিলা কমিশন যাচ্ছে। মণিপুরের সময় কোথায় ছিলেন এরা? ভিডিও ভাইরাল হওয়ার 2-3 মাস পরে জিনিসটা এসেছে, ভিডিওগুলোকে টেক ডাউন করা হচ্ছে। তার মানে এটা বোঝা যাচ্ছে এই জিনিসগুলো একটা পলিটিক্যাল গেনের জন্য করা হচ্ছে। কতটা সত্য কতটা মিথ্যে এই যারা বলছে তাদের একটা আইনের ছাত্র হিসাবে আমি বলতে চাই যে যারা এরা বলছে তারা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এটা বলা উচিত সবার আগে। তার আগে কোনো এনি কাইন্ড অফ স্টেটমেন্ট কান্ট বি কনসিডার্ড অ্যাজ এভিডেন্স। তুমি যদি এভিডেন্স হিসাবে যদি প্রেজেন্ট আউট করতে চাও, এটা একটা ম্যাজিস্ট্রেটের কাছে একটা গোপন ভূমি একটা স্টেটমেন্ট দিতে হবে, তারপরে এটা একটা এভিডেন্স হিসাবে কাউন্ট হবে। আর এটা তো বলছে যে রাজ্য সরকার তো বলছে যে কোনো ভাবে লিগাল অ্যাকশন, যে কোনো ভাবে পুলিশ অ্যাকশন যা নেওয়া হবে সেই জিনিসটা নেওয়া হবে। ইভেন এফআইআর উপর একটা স্টে অর্ডার, আমি লাস্ট টাইম যতটা আপডেট আছে আমার এফআইআর উপর একটা স্টে অর্ডার ইনফ্যাক্ট এসছে হাইকোর্টে। তো এগুলো কেন করা হচ্ছে? এগুলো আমি নিজে মুহূর্তে প্রশ্ন করছি, কি হচ্ছে সব। দেখা যাক, আমরা তিনজনের বক্তব্যই শুনলাম। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গিয়েছে। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। সন্দেশখালীর সর্বশেষ আপডেট একবার জেনে নেব। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সকাল থেকেই তুমি সন্দেশখালীতে ছিলে। একদিকে যেমন আমরা দেখেছি আলমগীরকে তাড়া করার চিত্র, তার পাশাপাশি শেখ শাহজাহানের দেওয়ালের নাম মোছার চিত্র, আর একেবারে শেষবেলায় সুকান্ত মজুমদারকে যখন ধর্ণা কর্মসূচি দিচ্ছিলেন সেই সময় তুমি সেখানে উপস্থিত ছিলে। সার্বিকভাবে সন্দেশখালীর চিত্রটা এই মুহূর্তে কতটা শান্ত হয়েছে, কতটা আইনের নিয়ন্ত্রণে সন্দেশখালী, কি মনে হচ্ছে? দেখো, সন্দেশখালী কিছুটা হলেও শান্ত হয়েছে এবং যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু সন্দেশখালী ধীরে ধীরে ছন্দে ফিরছে, এটা বলা যায়। কিন্তু এই যে সন্দেশখালীতে বারংবার রাজনৈতিক রং দেওয়ার যে চেষ্টা করছে এবং রাজনৈতিক যে নেতারা, যারা যে শুভেন্দু অধিকারী, তারপরে সুকান্ত মজুমদার, এরা যে বারবার আসছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বলাই চলে যে সন্দেশখালী ফের আরো একবার উত্তপ্ত হচ্ছে। কারণ যখন পরশুদিন শুভেন্দু অধিকারী এসেছিল তখন আমরা যে চিত্র দেখেছি, আজকে সুকান্ত মজুমদার আসার পরেও কিন্তু আমরা ঠিক একই চিত্র দেখলাম। তাকে বারবার বলা হচ্ছিল যে 144 ধারা এখানে জারি রয়েছে, তিনি যাতে, তাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, এসপির তরফ থেকে বলা হয়েছিল তিনি যাতে এখান থেকে উঠে যান, এখানে 144 ধারা জারি, অবস্থান বিক্ষোভ করা যাবে না। এবং তারপরেও যদি তিনি এখানে অবস্থান বিক্ষোভ করেন তাহলে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে। এবং সুকান্ত মজুমদার এবং বিজেপি যারা কর্মীরা ছিলেন তাদের তরফ থেকে বারবার স্লোগান দেওয়া হচ্ছিল, কিন্তু তারা সেখান থেকে ওঠেনি এবং পুলিশ বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করেছে। তাদেরকে রীতিমতো সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করে এবং তারপরে তাকে ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয়। তারপরে যেটা দেখা যায় যে সুকান্ত মজুমদারকে পুলিশ সন্দেশখালী থেকে নিয়ে তাকে ধামাখালী অবধি নিয়ে আসে এবং ধামাখালীতে এনে তাকে সাইন করিয়ে তারপর এখান থেকে ছাড়া হয়। আমি তোমাকে আরো একটা বিষয় বলে রাখবো, সেটা হচ্ছে যে সকাল থেকে যে চিত্র আমরা দেখেছিলাম যেখানে দেখা গিয়েছিল দেখো যে চিত্র দেখা গেল সকাল থেকে, যে কখনো ওই শাহজাহানের যে ফ্যান ক্লাব তারা একটি মাঠ, একটি মিশনের যে জমি সেটাকে জবরদখল করে রেখেছিল এবং সেই জবরদখল করে যে রাখা, গতকাল যে ডিজি এসেছিলেন তিনি সমস্ত জায়গায় খুঁটিয়ে দেখেছেন এবং তারপরেই যেটা দেখা গেল যে ডিজি আসার পরেই প্রম্পট অ্যাকশন যাকে বলে, আজকে 9 জনের যে জমি যেটা জবরদখল হয়েছিল সেটা কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। একদম শেষ মোমেন্টে এসে এসপি যে প্রেস কনফারেন্স করেছে সেখান থেকে তিনি বলেছেন যে 9 জনের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং সকালেও আমরা যে একজন মহিলার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে ডিজির ওপরে আশ্বাস রাখছে, তিনি একজন বিজেপি কর্মীর বাড়ি থেকে তিনি বিলং করেন, কিন্তু তিনি বলেছেন যে ডিজির ওপরে আশ্বাস রাখছি, রাজ্য পুলিশের ওপরে আশ্বাস রাখছি, কারণ তারা জমিয়ে ফিরিয়ে দিয়েছেন। 5 থেকে 6 বিঘে জমি যেটা কার্যত নিলাম হয়ে গিয়েছিল সেই জমি ফিরে পেয়েছেন তারা। এরকম একাধিক যে ঘটনা, ছোট ছোট যে ঘটনা, যেটা এসপি বা হায়ার অফিসিয়ালসরা বারবার বলছে যে তারা যদি
অভিযোগ করে সেই অভিযোগের প্রম্পট অ্যাকশন নেওয়া হবে এবং কেউ যদি আইন হাতে তুলে নেয়, যেটা রাজীব কুমার বারবার বলছেন, যদি কেউ আইন হাতে তুলে নেয় তাকে কিন্তু রেহাত করা হবে না। এই মন্তব্য কিন্তু হায়ার অফিসিয়ালসরা বারবার করছে। এবং আগে আরও কি হয়, সন্দেশখালী আস্তে আস্তে ছন্দে ফিরছে, সেই আসলে সেই যে শান্তি, সেই শান্তি ফিরে পায় কিনা সন্দেশখালী, এখন কিন্তু সেটাই দেখার। একবারে ধন্যবাদ রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আমি আসবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম এর মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বক্তব্যের প্রেক্ষিতে সিপিএম এর বক্তব্য শুনবো, কারণ তৃণমূলের পক্ষ থেকে সায়ন খান যেটা বলেছেন যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে সিপিএম এর অবদান বা নিরাপদ সর্দারের ভূমিকা, সেটাও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন সায়ন। প্রথমতই হচ্ছে যে কথা উনি বলেছেন তার মধ্যে ঐতিহাসিক অবাস্তবতা রয়েছে। 2011 থেকে 2016 সাল পর্যন্ত নিরাপদ সর্দার, কমরেড নিরাপদ সর্দার ওখানকার এমএলএ ছিলেন, এটা হচ্ছে একটা বাস্তবতা। 2011 থেকে 16-র মধ্যে 3 বার তার উপরে প্রাণ সংশয়কারী হামলা হয়েছে, এটা হচ্ছে আরেকটা বাস্তবতা। ও 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টি প্রার্থীরা জয়লাভ করার পরেও সেখান থেকে সেই প্রার্থীদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ সৃষ্টি করা এই শাহজাহান বাহিনী, সেই বিষয়ে সেখানে ঘটানো হয়েছে, সেটা আর একটা বাস্তবতা। এবং সেই প্রসঙ্গ বিধানসভায় তোলার সময় তার সেটা উনি কার্যবিবরণী যদি থাকে, কার্যবিবরণী দেখতে চান গিয়ে দেখতে পারেন। ফোন করার বাস্তবতাটা কিছু বলবেন? হ্যাঁ, ফোন করার বাস্তবতাটা বলবেন, মানে নিরাপদ সর্দার একটা বাস্তবিকভাবে একটা ফোন করতে পারতেন তো, ফোন করার ফোন করে জানাতে পারতেন। মানে আপনি বাস্তবতার কথা বলছেন, আমিও বাস্তবভাবেই বলছি যে একটা ফোন করা যেত কি, যে সন্দেশখালীতে এই যে আমাকে যেমন ভাবে মারা হচ্ছে ঠিক একই রকম ভাবে এতগুলো মহিলার উপর এই ধরনের অসভ্যতা করা হচ্ছে, আপনি বলতে পারেন এটা কেন করতে পারেন? ভেতরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের পার্টির সাংগঠনিক ক্ষেত্রে ব্যর্থতা আমি অস্বীকার করছি না, কিন্তু এটা বলা হয়নি কোনোদিন। এমন কোন এই প্রসঙ্গটা যেটা বলা হচ্ছে আজকে যেভাবে বলা হচ্ছে সেভাবে বলা হয়েছিল, বলা যায়নি সেভাবে। কৃষক প্রদেশ কংগ্রেসের কাছে আসবো, সুস্মিতা বিশ্বাস, বলা হয়নি সেই বিষয়টা খুব স্পষ্ট হয়ে গেল। আমি আসবো প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, একটু বলতে দিতে হবে। সায়ন কতগুলো কথা বলেছে, সেই কথাগুলোর মানে উত্তর দিতে গেলে এই কথাগুলো বলতে হয়। প্রথমত বলি, শাহজাহানের ফ্যান ক্লাব, ছোটবেলা থেকে শুনতাম যে মিঠুনের ফ্যান ক্লাব, অমিতাভ বচ্চনের ফ্যান ক্লাব, মানে বেতাজ বাদশাহ শাহজাহানের ফ্যান ক্লাব, এখন শুনছি নতুন আর কি। যাই হোক, বিষয়টা হচ্ছে সায়ন বলল যে লোকসভা ভোটের আগেই, ঠিক ভোটের আগেই এই জিনিসটা উঠে আসলো। আসলে হয়তো ইডি হানা দিয়েছিল বলে শাহজাহান বেপাত্তা হওয়ার পরেই কিন্তু গ্রাম থেকে যখন শাহজাহানের ভয়টা কিছুটা মানুষ কাটিয়ে উঠতে পারলো, যখন শাহজাহান কে পাওয়া যাচ্ছে না এরকম সময়, এই সময় কিন্তু মানুষ বেরিয়ে এসছে তার প্রতিবাদের ভাষাটাকে প্রকাশ করার জন্য। তার সুতরাং বুঝতে হবে মানুষ এতদিন কিন্তু শাহজাহানের ভয় মুখ খোলেনি। 2 নম্বর, সায়ন বলল যে মহিলারা সব মুখ ঢেকে কথা বলছে। হয়তো ওর জানা নেই যে কোনো নির্যাতিতা মহিলা আইন অনুযায়ী যদি সে নির্যাতিত হয়, সে যদি ভিকটিম হয়, তবে সে অবশ্যই তার পরিচয় গোপন রেখে মুখ ঢেকে তার জবানবন্দি দিতে পারে, কারণ তার প্রাণের সংশয় থেকে থাকে অনেক সময়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সায়নকে বলবো, ভাই তোমরা কি তার প্রাণের গ্যারান্টি দিতে পারবে? তাহলে তারা মুখ খুলে কথা বলবে। 1 নম্বর। আর একটু বলতে দিতে হবে, বাংলার বুকে এটা প্রথম হলো যে ভিকটিম সে মুখ ঢেকে থাকছে, আর যারা অ্যাকিউজ তারা মুখ খুলে ঘুরে বেড়াচ্ছে। নিশ্চয়ই আমরা শুনবো। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন আরো বিশিষ্ট অতিথিরা। একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি, রাজ্য বিজেপির মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ যোগ দিয়েছেন আমাদের সঙ্গে এই আলোচনায়। আমি যে আলোচনায় আমরা ছিলাম সেখানে একদিকে যেমন আমরা দেখালাম যে শেষ পর্যন্ত সুকান্ত মজুমদার তিনি আজকে একটি ধর্ণা কর্মসূচি করেন এবং তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। সন্দেশখালীর সর্বশেষ আপডেট নেওয়া হয়েছে আমাদের প্রতিনিধির কাছ থেকে। বাকি রাজনৈতিক দলের মুখপাত্ররা তাদের বক্তব্য রেখেছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ কাজও হয়েছে তার পাশাপাশি। শেখ শাহজাহান একটি বিশাল জমি করায়ত্ত করে ফেলেছিলেন, সেই জমি আজকে প্রশাসনের পক্ষ থেকে যাদের জমি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। গ্রামবাসীরা পেয়েছেন তাদের খেলার মাঠ। দেখে নেব এই বিশেষ প্রতিবেদন। সন্দেশখালীতে মুছল শাহজাহানের নাম, পুরনো নামেই ফিরল অরবিন্দ মিশন মাঠ। সন্দেশখালীর মিশন মাঠে ভেতরে ঢোকার অনুমতি ছিল না স্থানীয়দের, অলিখিত নিয়ম, কেননা মাঠের মালিকানা শেখ শাহজাহানের ফ্যান ক্লাবের।
অভিযোগ, মাঠের চারিদিকে বড় বড় গাছপালা কেটে চারিদিকে অস্থায়ী বেড়া তৈরি করা হয়। মাঠে শুধুমাত্র ফুটবল টুর্নামেন্ট হতো। নেপথ্যে শেখ শাহজাহান। প্রশাসনের উদ্যোগে এই মাঠই এবার ফিরিয়ে দেওয়া হলো। মিশন মাঠ ফিরে পেল তার নিজস্ব নাম, ঋষি অরবিন্দ মিশন মাঠ। আমরা আজকে মাঠটা যারা গ্রামবাসীদেরকে মানে রিটার্ন করে দেবো। এমএলএ সাহেবও আছেন, আমরা একসঙ্গে। স্যার, এই নিয়ে কি আপনার কাছে কোনো অভিযোগ জমা করেছিল? এই মাঠটা নিয়ে স্পেসিফিক কিছু করেনি। আমরা যে মানে খতিয়ে দেখেছি, এটা নিয়ে একটু মানে আক্রোশ ছিল লোকেদের মধ্যে। ওটা আমরা ওই জন্যই লোকেদেরকে এইটা মানুষের মনে বিভ্রান্ত ছড়িয়েছে। মাঠটা দখল মাঠ কেন দখল হবে? এটা টুর্নামেন্ট হয়, বড় টুর্নামেন্ট হয়েছে, মানুষ লাখ হাজার হাজার মানুষ এসেছে, তারা দেখেছে। আমরা চাইছি মানুষের যে অভিযোগ করেছে মাঠ দখল হয়ে গেছে, মাঠটা যে লেখাগুলো আছে সেগুলো পরিষ্কার করে মাঠটা খেলার মতো তৈরি করার জন্য আজকে ডিএম অফিস থেকে বিভিন্ন আধিকারিকরা আসবেন, পুলিশের আধিকারিকরা আসবেন, যাতে মাঠটা আরো খেলার উপযুক্ত হয় সেটা করার জন্য। এটা তো খেলার মাঠ, মিশন মাঠ, এটা তো টুর্নামেন্টের লেখাটা সারাদিন থাকবে না, সারা বছর থাকবে। দখল হয়ে যাওয়া মাঠ ফিরে পেয়ে খুশি গ্রামবাসীরা। মানে আমাদেরকে ঢুকতেই দিত না, আমাদের কোনো পরিষেবাই দিত না। এইটাই হচ্ছে, বাচ্চা কাচ্চাদের কোনো দিন ঢুকতে দিত না আমাদের। এইটাই আমরা শান্তি বা খুশি, এইটাই আমাদের বাচ্চা কাচ্চারা এইবার খেলা করবে, রাত দিন আমরাও আসবো মাঠে খেলা দেখতে আসবো। খুব শীঘ্রই মিশন মাঠে শুরু হবে নতুন ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার থেকেই মাঠে ফুটবল নিয়ে নেমে পড়েছে সন্দেশখালীর মেসিরা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আমি আসবো প্রথমে রাজ্য বিজেপির মুখপাত্র প্রসেনজিৎ ঘোষের কাছে। আজকে এই মাঠ থেকে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী, তার জমিও ঠিক একই রকমভাবে ছিনিয়ে নিয়েছিল শেখ শাহজাহান, তাদের হাতেও আজকে জমি তুলে দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন প্রশাসনিক এই পদক্ষেপকে? দেখুন, এটা নতুন কিছু নয়। আজকে রাজ্য পুলিশ প্রশাসন সকলেই কিন্তু দলদাস হয়ে পড়েছে। এখন ডিআইজি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে। আমরা কামদুনির ঘটনা ঘটবার পর প্রথম একদিন পর থেকে ছিলাম, জানি সেখানেও তৃণমূলের নেতারা খিচুড়ি খাইয়েছিলেন, ফুটবল টুর্নামেন্ট করেছিলেন। তো এই জিনিস নতুন নয়, একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হচ্ছে। আজকে সারা বাংলা জুড়ে যে ধিক্কার, নিন্দার ঝড় উঠেছে পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, মাননীয়ার বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, শাসক দলের নেতাদের বিরুদ্ধে, তার জন্য মনে হয় এতটুকু রাজ্য পুলিশ চিন্তিত? একদমই চিন্তিত নয়। তাদের একমাত্র কাজ হচ্ছে শাসক দলকে রক্ষা করা, শাসক দলকে দুর্নীতি আড়াল করা বা শাসক দলের অপরাধকে আড়াল করা। আজকে এখানে দেখুন ডিআইজি, এই ডিজি সাহেব রাজীব কুমার গেছেন। বাংলার মানুষ ভেবেছিলেন সংবাদ মাধ্যমে যে হয়তো বড় মাথা শাহজাহান অ্যারেস্ট হবেন, কিন্তু ডিজিও তো সেই দলদাস। কারণ উপরের অর্ডার না আসলে শাহজাহানকে ধরার সাহস এই ডিজিরও নেই। কিসের ভিত্তিতে ধরবে? কিসের ভিত্তিতে? কেন? প্রথম কথা হচ্ছে, শুনুন আইনের কথা। আমি এই এতে বলে গেছিলাম 164-এ যদি বিফোর ম্যাজিস্ট্রেট গোপন জবানবন্দি হয় তাহলে কিন্তু মহিলারা তারা বলবে, এবং সেখানে একাধিক গণধর্ষণের মামলা। যে শেখ শাহজাহানের নাম আছে সেই অভিযোগের তালিকায়। আপনি কি বলছেন? একটা জিনিস 354 কাকে দেওয়া হচ্ছে? সাংবাদিক। সংবিধানের চতুর্থ স্তম্ভ। বুঝলাম, হ্যাঁ, সেখানে দেওয়া হয়নি। আলাদা করে আলোচনা করব। আমি আপনার কাছে জানতে চাইছি শেখ শাহজাহানের বিরুদ্ধে, অবশ্যই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগটা কি? শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ এটাই যে আমরা দেখেছি কি মহিলারা বলছে মুখে কাপড় দিয়ে যে বেঁচে বেঁচে কোন এক সংখ্যাগরিষ্ঠ মহিলাদের, এই অভিযোগটা সংখ্যাগরিষ্ঠ মহিলাদের করা হয়েছে। আপনি নিশ্চিত 160 বলে এটা করা হয়েছে? আপনি নিশ্চিত? তার গোষ্ঠীর লোকেদের চাইতেন না। আপনি নিশ্চিত? এখনো পর্যন্ত এই তথ্যটার উত্তর দিতে পারেননি। তার মানে আপনার কাছে উত্তরটা নেই। আপনার কাছে উত্তরটা নেই। শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা হবে এখনো আপনি উত্তর দিতে পারেননি। আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। প্রসেনজিৎ বাবু, আমি আপনাকে সময় দিয়েছি, আপনাকে আমি সময় দিচ্ছি, আপনার কাছে উত্তর নেই। আপনার কাছে উত্তর নেই, আপনার কাছে উত্তর নেই, সময়টা নষ্ট করবেন না। আপনার কাছে উত্তর নেই, আমি আপনাকে সময় দিয়েছিলাম। অবশ্যই অপরাধী।
কিসের ভিত্তিতে বলছেন? কিসের ভিত্তিতে বলছেন? ইডির কাছে রেশন কার্ডে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি তাহলে আমার প্রশ্নের উত্তর দিন, অত্যাচারের জন্য। আমার প্রশ্নের উত্তর দিন। মহিলাদের মধ্যে এক মিনিট, অত্যাচারের এক জন্য। মিনিট, এক মিনিট, আপনার কাছে অকারণ সময় নষ্ট করবেন না। ইডি প্রথম দিন 5ই জানুয়ারি যখন যায়, ইডি রেশন কার্ডে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল। ইডিকে শেখ শাহজাহান মেরেছে এমন তথ্য ইডিও দেয়নি, আর জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, গ্রেপ্তার করতে নয়। সেই মামলার প্রেক্ষিতে তাকে যে গ্রেপ্তার করা যাবে না সেই বিষয়টিও খুব স্পষ্ট। ইডি সিবিআই চাইনি, সেটা ইডি আদালতে জানিয়েছে। আর মহিলাদের যে কথাটা বলছেন, 164-এ মহিলারা শেখ শাহজাহানের নামে সেই অভিযোগ জানিয়েছে কিনা আমরা সেটা জানি না, আপনিও সেটা জানার কথা নয়। জানি বলেই বলছি, যে অভিযোগ করেছে তাতে 354 অটোমেটিক এসে যায়। গ্যাংরেপ না হলেও আসে। তপশিলি উপজাতিদের রক্ষা কবচ দিয়ে রেখেছে সংবিধান, তাদের জমি হরণ করা হয়েছে। আপনি জানেন কি আপনি কিসের ভিত্তিতে বলছেন সেটা দর্শক বিচার করবে। আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। সায়ন খানের কাছে আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সায়ন খানের কাছে আমার প্রশ্ন, শেখ শাহজাহানের নাম আজকে প্রশাসনের পক্ষ থেকে পাঁচিল থেকে মুছে দেওয়া হচ্ছে। আমি আপনাকে সময় দিয়েছি, আপনি অন্যের সময় নষ্ট করবেন না। আপনাকে আমি সময় দিয়েছি। শায়ন খানের কাছে আমার প্রশ্ন, গত 3 বছর ধরে এই শাহজাহান এই পাঁচিল বানিয়ে নিজের ফ্যান ক্লাবকে দিয়ে ওই জমিটা করায়ত্ত করে রেখে দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি, সিপিএম বা কংগ্রেস, তাদের মধ্যে একাধিক রাজনৈতিক দল বলছে যে একেবারে শেষ পর্যন্ত কারো সাংগঠনিক দক্ষতা নেই যে সেখানকার তথ্য তাদের কাছে থাকবে। কেউ বলছেন ভয়ে বলতে পারছেন না। কিন্তু আপনাদের দলের জনপ্রতিনিধি শেখ শাহজাহান, তিনি একটি জমি অন্যায়ভাবে দখল করে রেখে দিয়েছেন, যে জমিটা আজকে প্রশাসন তুলে দিচ্ছে যাদের পাওয়ার কথা তাদের হাতে। তাহলে এই তথ্যটা তৃণমূল কংগ্রেস কেন জানতো না? রাজ্য সরকারের প্রশাসন কেন জানতো না? যদি জেনে থাকে কেন পদক্ষেপ করেনি? শায়ন খান। হ্যাঁ, তো অবশ্যই একটা কথা হচ্ছে যে এটা এরকম যে জমি শাহজাহান দখল করে নিয়েছিল, যেটা মমতা ব্যানার্জি আজকে ফিরিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট কি আমি দেখলাম যে বিজেপি কর্মী সেও বলছে যে মমতা ব্যানার্জি এবং প্রশাসনের উপর আস্থা আছে। তো এটা মানে আর পার্টি অলরেডি কিন্তু অ্যাকশন নিচ্ছে, শেখ শাহজাহানের এগেনস্টে অ্যাকশন নিচ্ছে, সাসপেন্ড করা হয়েছে, এসব জিনিস করা হয়েছে। তো এই জিনিসটা যে আমাদের প্রশাসনের কাছে আসেনি খবর, এই জিনিসটা হয়নি, সেটা একটা বলতে পারেন কি হয়তো সাসপেন্ড করা হয়েছে। আমি আগে ওনার বক্তব্যটা আমি শুনেনি। আমি আপনার কাছে যে প্রশ্ন রেখেছি এখনো সেই প্রশ্নের উত্তরটা দেননি। আমার খুব সহজ প্রশ্ন, 3 বছর ধরে আপনাকে বলিনি, আমি শায়ন খানের কাছে আমার প্রশ্ন, এই জমিটা এতদিন ধরে ছিল কেন? আমার কথা বলার সময় আমার কথা আমি কাউকে ডিস্টার্ব করিনি, কিন্তু আমার কথা বলার সময় কাউকে ডিস্টার্ব করলে এটা ভালো লাগে না। প্রশ্নের উত্তরটা চাই। যেটা বলছি যে এটা একটা যেটা হচ্ছে, এটা প্রশাসনের হয়তো একটা ছোটখাটো ভুল আসতেই পারে, কিন্তু যে মোমেন্টে প্রশাসনিক জিনিসটা জানতে পারছে, ইনফ্যাক্ট কি হায়ার অফিসার্সরাই কথা বলছে, যদি 2022 থেকে কেন জানতে পারেনি এটা ব্যর্থতা সেই মোমেন্টে আমরা রেকটিফিকেশন এবং সেই মোমেন্টে স্টার্ট অ্যাকশন। 2022 থেকে প্রশাসনও জানে না, দলও জানে না, এটা কি ব্যর্থতা? এটা হয়তো একটা প্রশাসনিক ব্যর্থতা হয়েছে, হয়তো এটা হয়তো প্রশাসনিক ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য দায়ী কে? হয়তো প্রশাসনিক এই ব্যর্থতার জন্য দায়ী কে? লোক এসে এখানে উঠে এসে কমপ্লেন করেনি। এই ব্যর্থতার জন্য দায়ী কে? এখানে কোনো লোক ওখানে যারা ছিল, যাদের জমি নেওয়া হয়েছে, তারা এখানে কমপ্লেন এরা বলছি তো, হয়তো ওখানে লোক হয়তো এসে কমপ্লেন করেনি, হয়তো ওখানে লোক এসে আপনার এখানে কমপ্লেন করেনি, বা জিনিসগুলো হয়তো অত লিগাল অ্যাকশন নিয়ে যে ব্যাপারে যেতে চাইনি। দেখা যাক, উনি বলছেন কেউ কমপ্লেন করেনি তাই অ্যাকশন হয়নি। এই বিষয়ে বাকিদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এই আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে আমরা যে আলোচনায় ছিলাম সেই বিষয়ে বিরোধী রাজনৈতিক দলের মুখপাত্রদের বক্তব্য শুনবো। প্রথমে আসবো প্রদেশ কংগ্রেসের কাছে। দেখুন, ওই যে আপনি প্রথমে দেখালেন না, মাঠটা ফেরত দিয়েছে শেখ শাহজাহান ফ্যান ক্লাব যেটা দখল করেছিল আর কি। তা আমাদের চোখে অন্তত আমাদের মনে হচ্ছে এটা জাস্ট একটা কনসোলেশন প্রাইজ দেবো ওখানকার লোকেদের, যে দেখো মাঠটাকে ফিরিয়ে দিলাম। মানে ডিজি গিয়ে একটা তো কিছু করবে, ডিজির তো আর কি একটা কিছু করবে বলে দেখাতে হবে, সেই জন্য। আর একটা জিনিস বোঝা যাচ্ছে না, প্রেক্ষাপটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সন্দেশখালির, আর প্রত্যেকটা মিডিয়া রিপোর্টাররা কি বলছে, আমরা যারা বিতর্কে অংশগ্রহণ করছি আমরা কি বলছি, এবং মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে কি বলছেন, টোটালটা ব্যাপারটা একটা ঘেটে হয়ে যাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলে এসছেন এবং তার দল কন্টিনিউয়াসলি ডিফেন্ড করে গেছেন শেখ শাহজাহানকে, এবং উত্তম সর্দার, শিবু হাজরাকেও মোটামুটি করেছে। উত্তম সর্দারকে এখন গ্রেপ্তার করেছে, সাসপেন্ড করেছে, শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, চাপে পড়ে গ্রেপ্তার করেছে। কিন্তু
তাদের একটাই কথা, সাজানো ঘটনা। সেই পার্ক স্ট্রিটের ঘটনাটা CPM থেকে এক সেকেন্ড একটু শেষ করি। এইটা যদি সাজানো ঘটনাই হয়, তাহলে পার্থভৌমিক গিয়ে বলছে জমি ফেরত দেব, আজকে প্রশাসন গিয়ে জমি ফেরত দিচ্ছে, আজকে প্রশাসন গিয়ে টাকা বিলোচ্ছে, তাহলে এগুলো ফেরত দিচ্ছে কেন যদি কোনো অন্যায় না হয়ে থাকে? সিপিএম আসবো। প্রথমত হচ্ছে যে এই ঘটনা যা ঘটছে সেই ঘটনাগুলোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন 12 বছর 13 বছর হতে চলা প্রশাসন কোনো দায় এড়াতে পারে না। যে ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আমরা আগের বারে বলেছেন যে আমরা কি করছিলাম। আমাদের থেকে পঞ্চায়েত দখল করার পরেও পঞ্চায়েত দখলের সময় যে ডেপুটেশন 21,000 বিঘা জমি যা বন্টন হয়েছিল, সেই বন্টিত জমিকে দখল করে নেওয়ার যে ঘটনা প্রশাসন জানে না। প্রশাসন জানে না 4টে দ্বীপের ক্ষেত্রে বারবার বলা হয়েছে 4টে দ্বীপে বেআইনি আগ্নেয়াস্ত্র জমা করা হচ্ছে, প্রশাসন জানতো না? রেকর্ডেড তো এগুলো। বা ওখানকার উত্তর 24 পরগনা জেলা বামফ্রন্ট ডেপুটেশন দিয়েছে, সেই ডেপুটেশনের উপর হামলা হয়েছে, তারপরেও সে ডেপুটেশন দেয়ালে সেটা দিয়ে আসা হয়েছিল, প্রশাসন জানে না? বারবার আমরা বলেছি এই যে ঘটনা ঘটছে সেই ঘটনার মধ্যে দিয়ে সংখ্যাগুরুর গল্প নয়, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে প্রশাসন ব্যর্থ তো হবেই। কারণ সেখানে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শুধু ছোট ঘটনা না, শাহজাহানের সম্পর্কে মুখ্যমন্ত্রী প্রায় কথাটা যুক্ত করে বলছি ক্লিন চিট দিয়েছিল। আসবো বিজেপির কাছে। দেখুন, এই শাহজাহানের উৎপত্তি হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামীর হাত ধরে। সেখানে হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছের মানুষ, যিনি আমাদের নিউটাউন, আমি নিউটাউনে থাকি, নিউটাউনের কাউন্সিলর, সেই কাউন্সিলরের হাজব্যান্ড কি বলেছেন, যখন কাউন্সিলরের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল, এখন তারা আলাদা থাকেন, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। বলছেন যে শাহজাহানের দিয়ে এমন কোনো দুর্নীতির কাজ নেই, হয় না। হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে, সোনা পাচার থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে, শুধু তাই নয়, আর একজন মহিলা ছিলেন, সে টাকা আনতে যেত বলে ওনার মিসেসের, মানে এখন যিনি কাউন্সিলর, তার ঈর্ষা হতো। বালুদার লোক টাকা আনতো, সেই টাকা আমি শেষ করতে দিই তো কলকাতা পর্যন্ত পৌঁছে দিত। আজকে শুধু তাই নয়, মাদ্রাসা কমিটি, মাদ্রাসা এবং হজ কমিটি যে অভিযোগগুলো রয়েছে তার সঙ্গে বুঝতে পেরেছি। প্রসেনজিৎ বাবু, আমি সকলকে সমান সময় দিয়েছি। আমার প্রশ্ন, এই যে নিরাপত্তার কথা বলা হচ্ছে, রাজ্য প্রশাসন ওখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চলেছে, পুলিশ ঘোরাফেরা করছে, তার মধ্যে একজনের আলাঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কি ধরনের নিরাপত্তা? শায়ন খান, শায়ন খান শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি প্রশ্নটা শুনতে পাইনি। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছে এই আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে একগুচ্ছ অভিযোগ ছিল সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের, তার উত্তর শুনবো তৃণমূল কংগ্রেসের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র শায়ন খান। শায়ন, যেটা প্রশ্ন, যে একদিকে যেমন এই শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি এবং শেখ শাহজাহান সম্পর্কে আপনাদের দলের অবস্থানে এখনো পর্যন্ত কোনো শাস্তিমূলক পদক্ষেপ দল ঘোষণা করেনি, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পুলিশের এত আইন শৃঙ্খলা নিয়ে এত চেষ্টা, তারপরেও আলাঘর পুড়ে যাচ্ছে, পুলিশ তাহলে কি নিরাপত্তা দিচ্ছে? না, ওখানে আমরা জিনিসটা একটা কথা বলতে পারি যে ওখানে যে পুলিশ আছে, দে আর ট্রাইং দেয়ার বেস্ট, ওখানে যতটা পারে ততটা নিরাপত্তা দেওয়ার। ইনফ্যাক্ট আমি আবার কোট করব কথাটা, যে বিজেপি যারা ওয়ার্কার আছে তারা বলছে যে দিদি এবং প্রশাসনের উপর ভরসা আছে। এবার ব্যাপারটা হচ্ছে একটুখানি দূরে আছে। না, আপনি এক্ষুনি বলছেন, না আপনি প্লিজ স্টপ করবেন না, প্লিজ স্টপ করবেন না, প্লিজ স্টপ করবেন, পুরো কথা বলতে দেবেন, তারপরে আপনি কথা বলবেন। আপনারা জীবনে মণিপুরে আপনি গেছেন, মণিপুরে গেছেন আপনি, না হলে প্লিজ স্টপ করুন। না, ব্যাপারটা হচ্ছে যে আমি হিপোক্রেসি কিছু আপডেট করতে চাই, যে গভর্নমেন্ট অ্যাকশন নিচ্ছে না, তখন বলছে গভর্নমেন্ট অ্যাকশন নিচ্ছে না, গভর্নমেন্ট স্টান্ট অ্যাকশন নিচ্ছে, বলছে কনসোলেশন প্রাইজ দেওয়া হচ্ছে। এটা কি ধরনের হিপোক্রেসি? আজকে বিজেপি এত বড় বড় কথা টিভির পর্দায় এসছে, মহিলা জাতীয় কমিশনার পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনি বলুন তো, কতদিন পর আমরা মণিপুরে মহিলা জাতীয় কমিশন দেখেছি? এখানে তো মানে ওখানে গ্যাং রেপ, ওখানে ভিডিও ভাইরাল হওয়ার পর ভিডিও
ভাইরালটাকে সাপ্রেস করার চেষ্টা করেছে বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সেখানে সবসময় স্টপ করা হয়েছে। আর আজকে যে না না গেছে তো কত পরে গেছে দাদা, কত পরে গেছে, কত পরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কথাবার্তা আইনের ছাত্র, আপনি এসব কথাবার্তা বলছেন, হেয়ারসে এভিডেন্সের কথাবার্তা বলছেন। হেয়ারসে এভিডেন্স জীবনে কোনদিন এভিডেন্স হয় না দাদা। আমিও আইনের ছাত্র। আরে ঠিক আছে, আইনের ছাত্র, হাজার হাজার মা বোনেরা বলছে কতটা নিরুপায় হলে আপনাদের পুলিশ, ঠিক আছে, আর যারা যারা আছে তারা 164 এর আন্ডারে গোপন বন্দি দিয়ে সায়ন একের পর এক, আমি আসছি সায়ন, একের পর এক আমি আপনাকে বলছি, আপনি যে কথা বলছেন একের পর এক কমিশন আমাদের রাজ্যে আসছে, সন্দেশখালী যাচ্ছে, বলছে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে। এই আবহে 6 মার্চ এখনো পর্যন্ত যা নির্ধারিত ডেট, সেই 6 মার্চে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বারাসাতের কাছারি ময়দানে যাবেন এবং সেখানে গিয়ে তিনি ভাষণ দেবেন। মোদীর এই সফর কতটা তাৎপর্যপূর্ণ বলে তৃণমূল কংগ্রেস মনে করে? না, আমরা কোন মোদী জি হচ্ছেন আপনার প্রাইম মিনিস্টার, সে কোনো জায়গায় আসতে পারে, ভাষণ দিতে পারে। এখন লোকসভা আসছে তো অবভিয়াসলি তিনি দেশের বাইরে তো যাবেন না, তিনি এখন দেশের ভেতরেই ঘোরাঘুরি করবেন, এখানে ভাষণ দেবেন, ওখানে ভাষণ দেবেন, এটাই ওনার কাজ। তিনি এটাই করেন। কোনোদিন আমি জীবনে কোনোদিন দেখিনি আমি আপনাদের এখানে আসছে কোনোদিন, আমি এক্ষুনি আবার বলছি, মণিপুরে গিয়ে কোনোদিন ভাষণ দিতে শুনেছেন? শুনি আমি যে কথা বলছেন সায়ন খান, আজকে একই সঙ্গে জানিয়ে রাখি সুকান্ত মজুমদার জানিয়েছেন। সায়ন, আমি আপনার বক্তব্য শুনলাম। সুকান্ত মজুমদার কাছ থেকে যেটা জানতে পেরেছি যে সুকান্ত মজুমদার বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আসেন তাহলে তার পাশে আরেকটি মঞ্চে সন্দেশখালীর নির্যাতিতাদেরও সেখানে রাখা হবে এবং তারা সেখানে থাকবেন। এই বিষয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে এই পদক্ষেপ করা হলে কি হবে সে বিষয়ে কি বলেছেন আমরা শোনাবো। কুণাল ঘোষের বক্তব্যটা আমরা শোনাবো, পিসিআর কে বলবো কুণাল ঘোষের বক্তব্যটা শোনাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষেত্রে কি বলেছেন কুণাল ঘোষ? বিজেপি যদি তাদের কোনো তাদের ক্যাডারদের নিয়ে যায় সাজিয়ে, নিয়ে যাবে। বিজেপি যদি তাদের কোনো ক্যাডারকে নিয়ে যায় বা সিপিএম এর কোনো কাউকে নিয়ে যায় সাজিয়ে গুছিয়ে, যাবেন। আজকে প্রধানমন্ত্রীর মঞ্চে যারা যেতে পারেন তাদেরকে নিয়ে 1 বছর আগে কেন প্রেস কনফারেন্স করেনি বিজেপি? কোন কারণে? আপনারা এলাকায় থাকেন, এলাকার নেতা, যদি কোনো অন্যায় হয়ে থাকে আপনারা জানবেন না, মিশবেন না? এটা কোনো কথা? প্রসেনজিৎ ঘোষ, ওনাদের সুকুমার মাহাতো কি ঘাস কাটছিলেন? উনি বিদেশ হয়ে কি করছিলেন? শেখ শাহজাহান আপনাদের কথা মতো শেখ শাহজাহানকে সে সাপোর্ট করছে, তাহলে আপনারা কেন করেননি? এটাই তো কথা, যে শেখ শাহজাহানের ভয়ে, শেখ শাহজাহানের ভয়ে আপনারা কেন করেননি? আপনারা আপনি যদি বলতে দেন ভালো। আমি শাহজাহানকে চুপ করতে বলবো, প্রসেনজিৎ ঘোষকে উত্তর দিতে বলবো। শুনি। কথাটা হচ্ছে যে শাহজাহান যদি ওই এলাকায় থাকতো তাহলে কারুর ঘাড়ে কটা মাথা আছে যে অভিযোগ করবে? আজকে মায়েরা বোনেরা এত বছর পড়ছে কেন? কত শাহজাহান ইডির রেডের পরে যখন ওখান থেকে পলাতক গা ঢাকা দিয়েছে তখন মায়েরা বোনেরা বেরিয়ে এসছে। আমরা শুনলাম বিজেপির বক্তব্য, আজকে একই সঙ্গে সিপিএম এর দিকেও আঙুল উঠেছে। আমরা সিপিএম এর বক্তব্য শুনবো, শুনেছি প্রসেনজিৎ বাবু, শুনেছি আমি। প্রসেনজিৎ বাবু পরিষ্কার বলছি, 5 মিনিট, বিজেপি 1 মিনিটও নয়। ঠিক আছে, চালান। আপনাকে আমি বলার সুযোগ দিয়েছিলাম, আমি আপনাকে বলার সুযোগ, আপনার বক্তব্য শুনেছি। আপনি এই কথাটার উত্তর দিতে পারেননি যে বিকাশ সিংহ কেন ফোন করে একবার অন্তত সুকান্ত মজুমদারকে জানাতে পারেননি যে 1 বছরে, কারণ তাকে পরিবারকে নিয়ে বাঁচতে হবে, তার মেয়ে আছে। বিকাশ সিংহ 1 বছরে ফোনে জানাতে পারেননি? যারা মেয়ের বাবা তারা জানে, ফোনে জানাতে পারেননি। শুনুন, সেখান থেকে বিকাশ সিংহ যদি এখানে বসে সাংবাদিক সম্মেলন করা যায় না, আসবো সিপিএম এর কাছে, তীর্থঙ্কর মুখোপাধ্যায়। শুনেছি আপনার বক্তব্য, দর্শকদের শুনিয়েছি, আপনার বক্তব্য শুনিয়েছি। তীর্থঙ্কর মুখোপাধ্যায় বলুন। প্রথমত আপনাকে বলার সুযোগ দিয়েছি।
এই যে একটু আগে যার কথা, যার বক্তব্য শোনালেন, তিনি এখানে নেই, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। ওনার কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা অন্তত মনে করি না, কারণ ওনার নিজের যা ট্র্যাক রেকর্ড, উনি নিজে যা বলেছিলেন গত উনি যখন গ্রেপ্তার হয়েছিলেন সেটাকে চালিয়ে শোনালে পরে বোঝা যায়। আর সিপিআইএম এর থেকে ভারতীয় জনতা পার্টিতে লোক গিয়ে ওখানে গিয়ে সেজে গিয়ে যাবে, সিপিআইএম থেকে লোক, সিপিআইএমকে গুঁজতেই হবে একটা কথা। আমরা মতাদর্শগতভাবে আরএসএস এর বিরোধী, তৃণমূল কংগ্রেসের মতন নয়। আজকে কুণাল ঘোষের কাছে জবাব দিচ্ছি না। স্পষ্ট বুঝতে পেরেছি, এইখানে যেমন বিজেপি বলছে যে তার ঘরে মেয়ে থাকলে বিকাশ সিংহ সে কথা ফোনেও জানাতে পারেন না, আপনাদের নিরাপদ সর্দারেরও কি সেই অবস্থা? না, নিরাপদ সর্দার সহ আমাদের বেশ কিছু, আমি আবার বলছি, পুনরায় বলছি, বাম ফ্রন্টের পক্ষ থেকে যখন ডেপুটেশন দিতে যাওয়া হয়, ডেপুটেশনের উপর হামলা হয়। না না, নিরাপদ বিষয়টা নয়, নিরাপদ ডেপুটেশনের বিষয়টা নয়, ফোনে জানানো যেত কি যে এখানে কলকাতা থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হোক সন্দেশখালীর এই অবস্থা। আজ অবধি একটা সাংবাদিক সম্মেলন আলিমুদ্দিন থেকে হয়েছে? সন্দেশখালী স্পেসিফিক তো হয়নি, কিন্তু সুন্দরবন সংলগ্ন অঞ্চল নিয়ে তো আমাদের আপনাদের কাছে তথ্য ছিল না, আমাদের কাছে তথ্য ছিল না, কিন্তু আমাদের পঞ্চায়েত দখল করেছিল যে সেই ব্যাপারে তো বারবার বলা হয়েছে। অবশ্যই কাজ, অবশ্যই কাজ, একদম সঠিক, একদম সঠিক, একদম সঠিক। বিজেপি আপনারা প্রথম থেকে, আমি একদম সঠিক কথা বলেছেন, বিজেপির মুখপাত্র সঠিক কথা বলেছেন, অবশ্যই সরকারের দায়িত্ব। কিন্তু সরকার যদি আপনাদের কথা মতো সরকার যদি দলদাস হয়ে গিয়ে থাকে, তাহলে বিরোধী দলের যে দায়িত্বটা আজকে তারা পালন করছে, এতদিন তারা বলেনি, হয় তারা জানতো না, আর নইলে তারা এতদিন ইচ্ছা করে চুপ করেছিল কংগ্রেস। আমাদের শুনেছি আপনাকে বলার আজকে তুমি যে সবাইকে চাপ সৃষ্টি করে বলছো যে কেন ফোন করলো না, কেন ফোন করলো না, আমি তোমাকে বলি পুলিশের একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে। আপনারাই তো বলছেন পুলিশ দলদাস, সেই পুলিশ দলদাস তো, পুলিশ দলদাস, সেই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করেছে? পুলিশ দলদাস, অবশ্যই দলদাস। তাহলে পুলিশ দলদাস হলে এই কাজটা, তার মানে বলো তোমাদের প্রশাসন ব্যর্থ, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন ব্যর্থ। তৃণমূলকে আপনারা বলছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন ব্যর্থ। আগে পশ্চিমবঙ্গ সরকার সেটা মেনে নিক, মেনে নিক পশ্চিমবঙ্গ সরকার যে আমরা নারীদের সম্মান রক্ষাতে ব্যর্থ, আমরা মানুষকে প্রশাসন, দলদাস প্রশাসন, ঠিক এই জায়গাতেই প্রশ্নটা উঠছে। না না, আমরা এই কথা কোনোদিন মানতে পারবো না যে পশ্চিমবাংলা সরকার ব্যর্থ, কোনোভাবে এই কথা মানা যায় না। কারণ যদি হয়তো কোনোভাবে এখানে কমপ্লেন আসেনি বা কিছু হয়নি, যে মোমেন্টে কমপ্লেন লজ হয় সেই মোমেন্টে কিন্তু স্টান্ট অ্যাকশন নেওয়া স্টার্ট হয়েছে। কি ব্যবস্থা? যে মোমেন্টে এই জিনিসগুলো বেরাচ্ছে সেই মোমেন্টে কিন্তু অ্যাকশন নেওয়া আছে। যারা আছে তারা পাঠাতে মঞ্চে নিয়ে যেতে পারছে, আপনি যান লোকে নিয়ে যারা যারা আছে তাদের কোর্টে নিয়ে যান। এক মিনিট, শাহজাহান সম্পর্কে দলের অবস্থান কি? শাহজাহান অপরাধী না অপরাধী নয় সেটা বলুন ক্লিয়ার করে। তৃণমূল কি মনে করে বলতে দিন, উত্তরটা দিচ্ছি। যদি কেউ যদি এখানে যে দোষী হয়, আমরা এটা পাচ্ছি, আবার দোষী হয় শাহজাহান বলে একটা নেতা, মানে মন্ত্রী যে ছিল তাদেরও আমরা এখানে অ্যাকশন নেওয়া হয়, এখানেও আমরা অ্যাকশন নেওয়া হয়। যদি শাহজাহান এগেইনস্টে কোনো ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে খালিস্তানি বিতর্ক যুক্ত হয়েছে এবং এই খালিস্তানির যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে আজকে শিখদের পক্ষ থেকে রাজভবনে গিয়ে তারা তাদের পক্ষ থেকে অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। এই প্রেক্ষিতে কি বলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা কি বলছেন আমরা শোনাবো একে একে। প্রথমে কুণাল ঘোষের বক্তব্য শোনাবো। তো একজন শিখ আইপিএসকে ধর্ম তুলে বিকৃতভাবে খালিস্তানি বলা, সেটা তো কই নিন্দা করতে পারছেন না সুকান্ত মজুমদার, আপনারা তো সাপোর্ট করছেন। শিখ সম্প্রদায়ের ভাবাবেগে এতখানি আঘাত, এতটা অসম্মান, সুকান্তবাবু যে অনন্যা দেবীর কথা বলছেন, দল জানিয়ে দিয়েছে, তৃণমূল জানিয়ে দিয়েছে অনন্যা দেবীর বক্তব্য দল অনুমোদন করে না, অবাঞ্ছিত, তারা নিন্দা করে সেটা কমিউনিকেট করে দিয়েছেন। তো সুকান্তবাবুরা নিন্দা তো করছেন না, তারা তো শিখ সম্প্রদায়কে খালিস্তানি বলে যে অপমান করা, সেটাকে তো প্রশ্রয় দিচ্ছেন। সুকান্ত মজুমদার এই শুভেন্দু অধিকারী, বীরবাহা হাঁসদা, জঙ্গল কন্যা,
তাকে যখন বলেছিল জুতার নিচে থাকে, আমার জুতার নিচে থাকে, তখন তো কেউ ক্ষমা চায়নি। খালিস্তানি বিতর্কে এবার শিখরা গেলেন রাজ্যপালের কাছে। তারা বলছেন যে সেখান থেকে বেরিয়ে এসে কোনো বিতর্ক নেই। মমতা ব্যানার্জির ক্রিয়েট করা, আমরা কেউ এই ধরনের কথা বলি। আমি আবারও বলছি, আপনারা কোনো জায়গায় আপনারা দেখাতে পারবেন না, বা আমি বা আমাদের সাথী নেতৃবৃন্দ এই ধরনের কোনো কমেন্ট করেছি। এবং আমাদের সামনে ওখানে যিনি কাজ করছিলেন আইপিএস অফিসার দাঁড়িয়ে আছে। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এবং ক্রিয়েশন। আমরা শিখ সমাজের প্রতি কত বড় রেসপেক্ট আছে এটা সবাই জানে। মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই এগুলো নিয়ে বলা। তার কারণ 1984 সালে শিখ দাঙ্গা যখন হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পক্ষ নিয়েছিলেন। হাজার হাজার শিখ যখন কোতল হয়। 2020 সালে আমাদের একজন শিখ নিরাপত্তা রক্ষীকে কিভাবে তার গর্বের যে মাথার পাগড়ি তাকে খুলে তার মাথার চুল ধরে টানতে টানতে পুলিশ নিয়ে গেছিল, সেটা সবাই জানে। আমি প্রথমে তৃণমূল কংগ্রেসের উত্তর শুনবো। শায়ন খান। হ্যাঁ, প্রথম কয়েকটা স্ট্যাটিস্টিক স্টার্ট করব হচ্ছে যে এই যে কথাবার্তা বলছে শুভেন্দু অধিকারী, এটা প্রশান্ত লজ্জাজনক। একটা দেশে থাকছে আর দেশের মধ্যে ধর্মের নামে জাতির নামে ভাগ করে দিচ্ছে। ইনফ্যাক্ট এই সন্দেশখালী ইনসিডেন্টটাই দেখে নিন না, কিছুক্ষণ আগে আমার বিজেপির বলছিলেন যে এটা কোনো বিশেষ সংখ্যাগরিষ্ঠ লোকদের করছে, মানে কমনালাইজ ইন এভরিথিং। কোনো একটা ক্রাইম হোক সেটাকে কমনালাইজ করা। কেউ যদি শিখ হয় তাকে খালিস্তানি বলে দেওয়া। আমার নাম শায়ন খান, আমার নামে এবার ডিসাইড করুক সে বাংলাদেশি না জিহাদি বলবে, কি বলবে। কংগ্রেসের কাছে একেবারে সরাসরি কংগ্রেসের দিকেও আঙুল তুলেছে। আমি শুনেছি শায়ন, আমি আসবো আপনার কাছে, আবারও আসবো কংগ্রেসের কাছে। সংক্ষেপে বলুন সুস্মিতা বিশ্বাস, যেটা জানতে চাইবো যে এই যে পরিস্থিতিটায় আজকে শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় শিখ বিরোধী দাঙ্গার সময় কংগ্রেসের পাশে ছিলেন। আপনারা কি মনে করেন যে শুভেন্দু অধিকারী সেদিন খালিস্তানি বলেছেন? বিজেপিকে মানে কিছু আমাদের বলবার নেই, কারণ তারা সবসময় এই বিভেদের রাজনীতি করে। হিন্দু মুসলমান দেখুন, এখানেও যেহেতু শেখ শাহজাহান মুসলিম, অথচ শিবু হাজরা উত্তম সর্দাররা কিন্তু হিন্দু। এখানে একটা ভেদাভেদের সৃষ্টি করছে। কালকে খালিস্তানি কথাটা কে বলেছে সেটা স্পষ্ট নয়, কিন্তু বিজেপির যেখানে তাদের সমর্থকরা ছিলেন সেই তরফ থেকে এসছে সেই আওয়াজ, সেই কথাটা। এইটাও ঠিক না যে সে শিখ হলেই কেউ খালিস্তানি হবে, আর বাংলাদেশের থেকে কেউ আসলে কিংবা বাংলাদেশের বর্ডার পার হলেই কেউ রোহিঙ্গা। এবং আমি একটা কথা এর সাথে যুক্ত করতে চাই, যেহেতু উনি এই কথাটা বললেন শুভেন্দু অধিকারী, যে ইন্দিরা গান্ধীর মৃত্যু কিন্তু সারা ভারতবর্ষ কেন সারা বিশ্বের মানুষের কাছে কেউ ভুলে যায়নি। তা সেই ইস্যুকে যদি তারা খুঁচিয়ে ঘা করার চেষ্টা করে, সেই ঘাটা কিন্তু দগদগে বিজেপির হবে। এই যে বিভিন্ন ধরনের বক্তব্যের জন্য ভারতীয় জনতা পার্টি বলুন বা তৃণমূল কংগ্রেসের দুপক্ষেরকেই আমরা কন্ডেম করেছি। আমি জানি না কে খালিস্তানিটা বলেছেন, সেই ব্যাপারে এখনো স্পষ্ট নয়, নানা রকম বিতর্ক আছে। ঘটনাটা হচ্ছে যে একটা, তাহলে তো আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি হরকিষাণ সিং সুরজিৎ তো পাঞ্জাব শিখ ছিলেন, তাকে তো বলতে হবে যে তার সে কি খালিস্তানি ছিল? যারা প্রাণ দিল, যে 82 জন সিপিআইএমের শহীদ হয়েছিল, তারা কি খালিস্তানি ছিল? খালিস্তানের বিরুদ্ধে লড়তে গিয়ে খুন হয়েছে। আজকে আমি আর একটা কথা বলে দিই, তৃণমূল কংগ্রেসের কেন বলার অধিকার নেই? গত কদিন আগে কর্পোরেশন অধিবেশনে একজন যে বক্তব্য রেখেছেন, এবং তার সাথে আর একজন যিনি কমরেড মধুচন্দ্রা দেবকে যে বর্ণবিদ্বেষমূলক যে বক্তব্য রেখেছেন, যে আলো সংক্রান্ত প্রশ্ন, তারপরে ওদের কথা বলা উচিত। ক্ষমা চেয়েছে কথা বলেছেন আমি শুনলাম বক্তব্য প্রসেনজিৎ ঘোষ। শুনে সকলেই যোগ করলে অনেক দেরি হয়ে যাবে। আমি প্রসেনজিৎ ঘোষের কাছে উত্তর শুনতে চাইবো। শুনেছি শায়ন, আপনি উত্তর দেবেন, প্রসেনজিৎ ঘোষ। আমি প্রসেনজিৎ ঘোষের নাম শুনতে চেয়েছি শায়ন। এখন প্রসেনজিৎ ঘোষের গলাটা অন রাখো, পিসিআর কে বলবো। প্রসেনজিৎ ঘোষ বলুন। প্রথমত আমাদের কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেটে শিখ মন্ত্রী আছেন, ঠিক আছে? আর আমাদের দেশে শিখদের, পাঞ্জাবিদের পাঞ্জাব রেজিমেন্ট আছে। আমরা সম্মান করি, যেমন গুরু নানককে সম্মান করি, আমরা গুরু গোবিন্দ সিংকে সম্মান করি। কিন্তু এই যে মুখে বসিয়ে দিয়ে একটা দৃষ্টি ঘুরিয়ে দেওয়া সন্দেশখালী থেকে, সেই যদি হয় শুধুই ভোটের ব্যাপার, তাহলে এইটা একটু আমি দেখাতে বলবো। সেই দিন কি ছিল যেটা শুভেন্দু অধিকারী বললেন, চুলের মুঠি দিয়ে করে
নিয়ে যাচ্ছে। হ্যাঁ 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 2020 সালে চুলের মুঠি ধরে বাংলার পুলিশ নিয়ে যাচ্ছে। তো এরা সন্দেশখালীকে ঘুরিয়ে দেওয়ার জন্য শুনবো উত্তর। প্রসেনজিৎ ঘোষ যে বক্তব্য রেখেছেন, সায়ন খানের উত্তর শুনবো, সায়ন খানের উত্তর শুনবো। আসি সায়ন খান, আরে বাবা সায়ন খানের বক্তব্য শুনবো। সায়ন খানের অডিওটা দাও। পিসিআর জগদীশ টাইটালকে মিছিলে বন্দুক নিয়ে কি করছিল? শান্তিপূর্ণ নবান্ন মিছিলে বন্দুক নিয়ে কি করছিল? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এত সম্মান দেওয়া হচ্ছে, যান আপনি হরিয়ানার বর্ডারে গিয়ে দেখুন, পাঞ্জাব থেকে যারা এসছে ওরাও তো শিখ ভাই, ওদের কি করেছেন? রাস্তার মধ্যে বোল্ডার ফেলে রেখেছে। এত সম্মান খালি কি বলছেন আপনারা? সম্মান যুব তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট কোনো টাইপের সম্মান সে দেয় না। শিখ আপনি কমিউনিটিকে দেশের লোকে উস্কানি কোনো দিয়ে টাইপের সম্মান এটাকে দেন নিয়ে না। প্রচার করছে। আপনাদের খালিস্তানি করে বলেন, অনন্যা কাউন্সিলর যৌনগন্ধির গল্প প্রসেনজিৎ ঘোষ, আমি আপনাদের সময় দিয়েছিলাম। আমি বলছি এখানে দাঁড়িয়ে কন্ডেম করি। যে কথা বলা হচ্ছিল সেই বলবিন্দর যার নামে সেই অভিযোগটা করেছেন শুভেন্দু অধিকারী, তার তিনি পরবর্তীকালে অবশ্য যেটা বলা হয়েছিল যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে তার পাগড়ি খুলে যায়, সেই বিষয়টি পরবর্তীকালে কোন জায়গায় রয়েছে তা নিয়ে শিখদের কি বক্তব্য সেটা মানুষ জানেন, সেই ইতিহাস। কিন্তু সন্দেশখালীর ঘটনা যে জায়গায় এগিয়ে গিয়েছে তাতে একদিকে যেমন রয়েছে রাজনীতি, অন্যদিকে রয়েছে প্রশাসনিক তৎপরতা। আগামী দিনে সন্দেশখালী কতটা শান্ত হয় সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে আজকে ছিলেন সায়ন খান, প্রসেনজিৎ ঘোষ, সুস্মিতা বিশ্বাস, তীর্থঙ্কর মুখোপাধ্যায়। আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।